আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি আমার আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি হচ্ছে রাইটিং পার্ট নিয়ে। তুমি যদি এইচএসসি 2024 একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য, কারণ আজকের এই ভিডিওতে তোমাদের ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্টের ফুল সলিউশন দিয়ে দিচ্ছি। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাও, ওকে? কোথাও কিন্তু স্কিপ করা যাবে না। যদি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাও তাহলে আমি তোমাকে 100% এনশিওর দিচ্ছি যে তুমি এই রাইটিং পার্টে 40-এর মধ্যে অ্যাবাউট 40 তুলে ফেলতে পারবে। তো বুঝতে পারছো যে ভিডিওটি তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম, আমাদের ফেসবুক পেজের কিন্তু একই নাম। তো তুমি চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ভিজিট করতে পারো এবং পেজটাকে ফলো দিতে পারো। তো অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো, যারা ফেসবুক পেজটি ভিজিট করছো, তারা অবশ্যই পেজটিকে ফলো দিবে, ওকে? কে কোথা থেকে দেখছো কমেন্টে জানায় দাও, ওকে? অনেক কথা বলে ফেললাম, এখন মূল ভিডিওতে যাওয়া যাক। গ্রাফ অ্যান্ড চার্ট। তো দেখো, গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে প্রথমত আলোচনা করি। দেখো, গ্রাফ অ্যান্ড চার্ট এই দুইটা লেখার টেকনিক মোটামুটি একই রকম, ঠিক আছে? অর্থাৎ একটি মাত্র ফরম্যাট দিয়ে তুমি যে কোনো গ্রাফ বা যে কোনো চার্টে লিখে ফেলতে পারবা। দেখো সেটা কিভাবে সম্ভব। দেখো, যে গ্রাফ বা চার্ট যেটাই বলো, সেখানে এই প্রশ্নের মধ্যে বিলো কথাটা থাকে। অর্থাৎ যে প্রশ্নের মধ্যে যে প্রথম লাইনটা থাকে সেখানে বিলো বাদে প্রশ্নের প্রথম লাইনটা লিখতে হবে। প্রশ্নের মধ্যে দেখবা যে গ্রাফের যে প্রশ্ন বা চার্টের যে প্রশ্ন সেটার মধ্যে বিলো কথাটা আছে কিনা। যদি থাকে তাহলে সেটা বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে প্রশ্নের যে প্রথম লাইন আছে সেটাই তুমি লিখে দিবা, ঠিক আছে? এখানে বানিয়ে কোনো কিছু লিখতে হবে না, জাস্ট শুধুমাত্র ফরম্যাটটা ফলো করো। ফরম্যাটটা ফলো করলে তুমি কিন্তু গ্রাফ বা চার্ট তোমাকে যেটাই পরীক্ষার জন্য দেওয়া হোক সেটাই তুমি লিখতে পারবা। যেমন পরীক্ষায় তোমার এরকম থাকতে পারে প্রশ্নের মধ্যে, দি গ্রাফ বিলো শোয়িং ডট 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 রয়েছে, তাই না? তো এইখানে তুমি কি করবা, এই যে এইখানে দেখো যে বিলো কথাটা রয়েছে, যে বিলো কথাটা আছে এটা বাদ দিয়ে দিবা। অর্থাৎ তাহলে সেক্ষেত্রে কি হবে, দি গ্রাফ শোয়িং ডট ডট ডট। অর্থাৎ এখানে জাস্ট বিলো কথাটা তুমি বাদ দিয়ে দিছো, ওকে? আচ্ছা, এরপরে দেখো যে কি করতে হবে। এরপরে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সর্বোচ্চ হার ও সর্বনিম্ন হার লিখতে হবে। এই যে গ্রাফ বা এই যে চার্ট, এটা তো অবশ্যই একটা সর্বোচ্চ হার রয়েছে এবং সর্বনিম্ন হার রয়েছে, মানে সবচেয়ে বড় পরিমাণটা রয়েছে, সবচেয়ে ছোট পরিমাণটাও রয়েছে। তো এখানে সবচেয়ে বড় পরিমাণের জন্য তোমাকে কি লিখতে হবে, দি হাইয়েস্ট রেট ওয়াজ। হ্যাঁ, হাইয়েস্ট রেট বা সবচেয়ে বড় অ্যামাউন্টটা কত, যে পার্সেন্টেজটা দেওয়া হয়েছে সেই পার্সেন্টেজটা কত, হাইয়েস্ট কত মানে বড়টা কত, অ্যান্ড দি লোয়েস্ট রেট, এবং লোয়েস্টটা কত আছে সেটা লিখতে হবে। মানে বড় আর ছোট রেটটা লিখে দিবা। লিখে দেওয়ার পরে এখন কি করতে হবে, যে ধারাবাহিকভাবে প্রতিটি গ্রাফশাল বা চার্টের বিষয়ের বর্ণনা দিতে হবে। গ্রাফের ক্ষেত্রে অবশ্যই সাল থাকে, আর চার্টের ক্ষেত্রে কিন্তু সাল নাও থাকতে পারে বা সাল থাকেই না। এই ক্ষেত্রে বিষয় থাকে, বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, হ্যাঁ, সায়েন্স, এইরকম, ওকে? তো দেখো এখানে যে এখন তো গ্রাফের জন্য কয়েকটা সাল থাকবে, হ্যাঁ, যেমন 2001-এর পরে 2002 থাকবে, 2003 থাকবে, 2004 থাকবে, এরকম করে থাকবে কিন্তু। তো দেখো এখানে প্রথম যে সালটা থাকবে সেই প্রথম সাল বা যে বিষয়টা থাকবে সেটার বর্ণনা দিতে হবে। তো এটা বর্ণনাটা কীভাবে লিখবা, যে ফার্স্টলি উই ক্যান সি দ্যাট ইন, এই জায়গাটাতে গ্যাপের মধ্যে সাল বসবে বা বিষয় বসবে, অর্থাৎ প্রথম যে সালটা ছিল সেই সালটা দিয়ে দিবা। দি রেট ওয়াজ মানে হারটা কত ছিল, প্রথম সালে হারটা কত ছিল, 2000 সালে হারটা কত ছিল সেটা লিখে দিবা। এরপরে তুমি কি করবা, যে দ্বিতীয় যে সাল আছে বা বিষয় আছে সেটা লিখবা, দ্বিতীয় সাল বা বিষয়টা লিখে দিবা। হ্যাঁ, এটার ক্ষেত্রে কি করবো, সেকেন্ডলি, হ্যাঁ, এভাবে থার্ডলি, ফোর্থলি, ফিফথলি, ফাইনালি বা লাস্টলি, অর্থাৎ শেষে যে হারটা তুমি বর্ণনা করবা সেইটার ক্ষেত্রে তুমি লিখবা কি, ফাইনালি বা লাস্টলি, ওকে? আচ্ছা, এরপর দেখো হার যদি বাড়ে কমে তাহলে লিখতে হবে দি রেট ইনক্রিজড বা ডিক্রিজড অ্যাজ দি প্রিভিয়াস ইয়ার। এখানে বিষয়টা কখন, হার বাড়তে পারে
বা কমে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে দি রেট ইনক্রিজড অথবা ডিক্রিজড অ্যাজ দি প্রিভিয়াস ইয়ার, মানে আগের বছরের তুলনায় হারটা বেড়েছিল বা কমেছিল। আচ্ছা, এরপর দেখো যে গ্রাফের বিষয় সন্তোষজনক হলে স্যাটিসফাই, গ্রাফের বিষয় সন্তোষজনক যদি হয় তাহলে তোমাকে লিখতে হবে স্যাটিসফাই আস, স্যাটিসফাই আস। এবং অসন্তোষজনক যখন হবে তখন তোমাকে লিখতে হবে ডিসস্যাটিসফাই আস। তার মানে যদি সন্তোষজনক হয় তাহলে স্যাটিসফাই আস এবং অসন্তোষজনক হলে ডিসস্যাটিসফাই আস। তো এটাই হচ্ছে যে কোনো গ্রাফ বা চার্টের ফরম্যাট। দেখো একটি গ্রাফ এবং একটি চার্ট তোমাদের সুবিধার জন্য সলিউশন করে দিচ্ছি। দেখো এখানে গ্রাফের মধ্যে যে চিত্র আছে, চিত্র আঁকানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? চিত্রের মধ্যে থাকবে, চিত্র থেকে জাস্ট তুমি বর্ণনাটা দিতে হবে। তো এখানে দেখো যে প্রশ্নের প্রথম লাইন যেটা আছে সেটাই দিয়ে দেবা, দি গ্রাফ শোয়িং দ্য লিটারেসি রেটস ফ্রম ডিফারেন্ট ইয়ার্স। ওকে, এটা প্রশ্নের প্রথম লাইন হিসেবে আছে, এখানে বিলো কথাটা বাদ রাখা হয়েছে। ওকে, আচ্ছা দেখো এবার দেখো দি হাইয়েস্ট রেট সর্বোচ্চ হার কত ছিল 75%, তাহলে 75% লিখে দিছো। অ্যান্ড দি লোয়েস্ট রেট এবং সর্বনিম্ন হারটা কত ছিল 35%, তাহলে 35% লিখে দিছো। সর্বোচ্চ 75, সর্বনিম্ন 35। আচ্ছা, এবার দেখো যে প্রতিটি সালের বর্ণনা দিতে হবে। 2015 সালে কত ছিল, 16 সালে কত ছিল, 17 সালে কত ছিল, এইভাবে 18 সালে এবং 19 সালে 20 সালে কত ছিল এগুলো লিখতে হবে, ঠিক আছে? দেখো সেটা কিভাবে লিখবা, যে ফার্স্টলি মানে কি প্রথমত উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাই ইন 2015 সালে, এটা 2015 হচ্ছে প্রথম সাল, এই জন্য ফার্স্টলি। দি রেট ওয়াজ 35% এবং এই রেটটা ছিল কত 35%। এবার হচ্ছে ফার্স্টলি পরে অবশ্যই সেকেন্ডলি উই ক্যান সি দ্যাট ইন 2016 the rate was 40%, অর্থাৎ 2016 সালে রেট ছিল কত 40% ছিল। এরপর কি দি রেট ইনক্রিজড অ্যাজ দি প্রিভিয়াস ইয়ার। দেখো প্রথম যে দুইটা সাল বর্ণনা করলা, একটি সালে রেট কত ছিল 35% এবং অপরটিতে ছিল 40%, এই জন্য এখানে লিখতে হয়েছে দি রেট ইনক্রিজড অ্যাজ দি প্রিভিয়াস ইয়ার, এবং মানে গত বছরের তুলনায় হারটা বেড়েছিল। এরপরে তৃতীয়ত মানে থার্ডলি উই ক্যান সি দ্যাট, তৃতীয়ত আমরা দেখতে পাই যে ইন 2017 সালে দি রেট ওয়াজ 45%, অর্থাৎ 2017 সালে আসলে কত 45%। এই তথ্যগুলো তুমি কোথায় পাচ্ছ? অবশ্যই সেটা চিত্র থেকে নিয়ে দিতে হচ্ছে তোমাকে, তাই না? ওকে, তো তৃতীয়ত আমরা দেখতে পাই 2017 সালে হার ছিল কত 45%। এরপর দেখো যে দি রেট ইনক্রিজড অ্যাজ প্রিভিয়াস ইয়ার্স, এবং এই হারটা কিন্তু দুইটা বছর প্রথমত আলোচনা করা হইলো, দুইটা বছরের তুলনায় বাড়ছে, এজন্য এখানে লেখা হয়েছে কি দি রেট ইনক্রিজড অ্যাজ দি প্রিভিয়াস ইয়ার। কি লেখা হয়েছে? দি রেট ইনক্রিজড অ্যাজ দি প্রিভিয়াস ইয়ার। এরপরে চতুর্থত বা ফোর্থলি উই ক্যান সি দ্যাট ইন 2018 মানে 2018 সালে দি রেট ওয়াজ 44.5%, এবার হচ্ছে 44.5%। এর আগেরটা কত ছিল? আগেরটা ছিল কত 45%, এবার 44.5%। তাহলে বাড়ছে না কমছে? রেটটা কমে গেছে, গত বছরের তুলনায় কিছুটা কমে গেছে, তাহলে দি রেট ডিক্রিজড অ্যাজ দি প্রিভিয়াস ইয়ার, এবং গত বছরের তুলনায় এই রেটটা কি কমছে, এজন্য ডিক্রিজ মানে কি কমা, এজন্য লেখা হয়েছে ডিক্রিজড। ফিফথলি পঞ্চমত ইন 2019 সালে দি রেট ওয়াজ 60%, এবার কিন্তু বেড়ে গেছে 60%-এ গেছে, 44.5% থেকে 60%-এ রিটার্ন হয়েছে। আচ্ছা দেখো দি রেট ইনক্রিজড অ্যাজ দি প্রিভিয়াস ইয়ার্স, এই রেটটা অন্যান্য বছরের তুলনায় বাড়ছে। এরপর দেখো যে ফাইনালি মানে শেষের যেটার ক্ষেত্রে হবে সাল থাকবে সেটার ক্ষেত্রে লিখবা
Finally, we can see that in 2020 the rate was 75%. এই রেটটা ছিল 75% এবং এটা কি সর্বোচ্চ হার ছিল কিন্তু, তাই তো? আচ্ছা, এরপর দেখো the rate increased as the previous years. হ্যাঁ, এই রেটটা যেহেতু সবচেয়ে বড় এজন্য এখানে লিখতে হবে প্রিভিয়াস ইয়ার্স, ইয়ার লিখলে কিন্তু হবে না, ইয়ার্স। ওকে, আচ্ছা, এবার তো তোমার গ্রাফের বর্ণনা শেষ হয়ে গেল, অর্থাৎ এখন তোমাকে কি করতে হবে, উপসংহার লিখতে হবে। ইন দি ইন্ড উই ক্যান মেনশন দ্যাট, হ্যাঁ, পরিশেষে আমরা উল্লেখ করতে পারি যে দি রেটস ওয়ার ইনক্রিজিং ডে বাই ডে, রেটস ওয়ার ইনক্রিজিং ডে বাই ডে, রেটটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। দি রেটস স্যাটিসফাই আস, যেহেতু ধীরে ধীরে এটা বেড়ে যাচ্ছিল, এটা আমাদের স্যাটিসফাই করে, সন্তুষ্ট করে। এখন দেখো, শিক্ষার হার যদি কম থেকে বাড়ে তাহলে এটা আমাদের জন্য কি হবে, স্যাটিসফাই হবে, অর্থাৎ বিষয়টা পজিটিভ বিধায় এটা আমরা স্যাটিসফাই লিখছি। আর যদি এটা নেগেটিভ কোনো বিষয় হতো, নেগেটিভ বিষয়গুলো বেড়ে যেত, যেমন জনসংখ্যা যদি বাড়তেই থাকতো, এরকম করে বেশি হইতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হয়তো কি, ডিসস্যাটিসফাই, কারণ জনসংখ্যা বাড়াটা আসলে ভালো কিছু বয়ে আসে না। ঠিক আছে, ওকে, এবার হচ্ছে চার্টে চলে আসি। চার্টের ক্ষেত্রে ঠিক একই নিয়ম তুমি অবলম্বন করবে। দি চার্ট শোয়িং সাবজেক্ট চয়েস অফ দ্য স্টুডেন্টস অফ এ স্কুল, এই যে চার্ট আছে, এই চার্টটা ঠিক একই রকম, এখানেও বিলো কথাটা থাকলে বাদ দিয়ে দিবা। দি হাইয়েস্ট রেট ইজ 55%, অর্থাৎ বড় হারটা রয়েছে 55%, অ্যান্ড দ্য লোয়েস্ট রেট ইজ 5%, এবং ছোট হারটা হচ্ছে 5%। এবার প্রত্যেকটা যে বিষয় থাকবে, ঠিক আছে, এখানে চার্টের মধ্যে বিষয় থাকে, সাল থাকে না, বিষয় থাকে, যেমন বাংলা থাকতে পারে, ইংলিশ থাকতে পারে, হ্যাঁ, তারপরে সায়েন্স থাকতে পারে, ম্যাথমেটিক্স থাকতে পারে, এইগুলো এক একটা বিষয়, এগুলো বর্ণনা করতে হবে। ফার্স্টলি উই ক্যান সি দ্যাট, প্রথমত আমরা দেখতে পাই ইন বাংলা দি রেট ইজ 20%, বাংলাতে রেট বা হারটা কত, 20% বা 20%। Secondly, we can see that in English the rate is 15%, মানে দ্বিতীয়ত আমরা দেখতে পাই রেটটা কত, 15%, ইংরেজির যে রেট সেটা হচ্ছে 15%। আচ্ছা, এখন কি দি রেট ইজ লেস দেন প্রিভিয়াস সাবজেক্ট, আগের সাবজেক্টের তুলনায় এই রেটটা হচ্ছে কম। এরপরে কি, যে থার্ডলি উই ক্যান সি দ্যাট ইন ম্যাথমেটিক্স দ্য রেট ইজ 55%, এবং ম্যাথমেটিক্সের রেট কত, 55%, আর এই রেটটা কি আগের দুইটার থেকে বেশি, এজন্য লিখতে হয়েছে দি রেট ইজ মোর দ্যান প্রিভিয়াস সাবজেক্ট, যে দুটো সাবজেক্ট এর আগে দেওয়া হয়েছে তার থেকে এটা বেশি। ফোর্থলি, চতুর্থত, we can see that in science the rate is 8%, সায়েন্সে এটা রেট কত, 8%, বা বিজ্ঞানে এটার রেটটা হচ্ছে 8%। এগুলো হচ্ছে কি, এক এক স্টুডেন্টের সাবজেক্ট চয়েস, মানে কোনো ছাত্র কোন সাবজেক্টে বেশি পছন্দ করে সেটা বর্ণনা দিচ্ছ তুমি, তাই তো? আচ্ছা, এখন দেখো যে দি রেট ইজ লেস দেন প্রিভিয়াস সাবজেক্ট, যেহেতু এটা কমে গেছে অন্যান্যগুলোর থেকে, তাহলে এই জন্য লিখতে হবে প্রিভিয়াস সাবজেক্ট, আগের যে সাবজেক্টগুলো আছে এর থেকে এটা কম, এর জন্য প্রিভিয়াস সাবজেক্ট বা সাবজেক্টস কথাটা লিখতে হবে। এবারে শেষের যে এটা লিখবা, যে বিষয়টা লিখবা, সেটার জন্য ফাইনালি উই ক্যান সি দ্যাট ইন আদার্স দি রেট ইজ 2%, মানে শেষে আমরা দেখতে পাচ্ছি কি, যে আদার্সে আছে কত, 2%, হারটা কত আছে, 2% আছে। তো বর্ণনা শেষ, চার্ট বর্ণনা শেষ। এখন তোমাকে কি করতে হবে, উপসংহার লিখতে হবে গ্রাফের মতো করেই। ইন দি এন্ড, পরিশেষে, উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাই, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ ছাত্রছাত্রীরা, শো দেয়ার ইন্টারেস্ট অন ম্যাথমেটিক্স, যেহেতু ম্যাথমেটিক্সের হারটা সবচেয়ে বেশি, এখানেই তারা বেশি আগ্রহ দেখাইছে। তো ম্যাথমেটিক্স তো অবশ্যই একটা ভালো সাবজেক্ট, গণিত তো একটা ভালো সাবজেক্ট, গণিতের জ্ঞান আমাদের জন্য প্রয়োজনীয় একটা বিষয়, এই জন্য এই বিষয়টা আমাদেরকে স্যাটিসফাই করে, তাহলে দি রেট স্যাটিসফাই আস। তো এইভাবে দেখো, একই রকম ফরম্যাট দিয়েই তুমি কিন্তু যে কোনো গ্রাফ
বা যে কোনো চার তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। আমি কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আসি কমপ্লিটিং স্টোরিতে। কমপ্লিটিং স্টোরি, হ্যাঁ, কমপ্লিটিং স্টোরির জন্য মাত্র 2টা ফরম্যাট তোমাকে শিখতে হবে। এই 2টা ফরম্যাট পারলেই তুমি কিন্তু যে কোনো কমপ্লিটিং স্টোরি পরীক্ষায় কমন আসুক বা না আসুক তুমি কিন্তু পরীক্ষায় লিখে ফেলতে পারবে। ঠিক আছে, ওকে। তো দেখো, কমপ্লিটিং স্টোরির জন্য একটা গল্পের কিছু অংশ তুলে দেওয়া হয়, ওই অংশটা থেকে দেখে তোমাকে একটা নাম সিলেক্ট করতে হবে। ওই অংশ যতটুকু দেওয়া থাকবে নাম সিলেক্ট করার পরে ওই অংশটুকু বসায় দিতে হবে। তারপরে মূলত এটা ওই গল্পটা কমপ্লিট করতে হয় সাধারণত নিজের ভাষায়। ঠিক আছে, কিন্তু অনেকেই তো তোমরা আছো যারা নিজের ভাষায় মুখস্থ করতে পারো না, বা মুখস্থ করলেও অনেক নিজের ভাষায় লিখতে পারো না আর কি। নিজের ভাষায় লিখতে পারো না বা মুখস্থ করতে পারো না। আর মুখস্থ করতে হলেও কিন্তু অনেক মুখস্থ করতে হয়। ঠিক আছে, এই জন্য এই প্যারা থেকে মুক্তি দিতে আমার এই আয়োজন। প্রথমত তুমি কি করবা, যে স্টোরির নামটা দিয়ে দিবা। স্টোরির নামটা কীভাবে লিখবা, তার টেকনিকটা হচ্ছে দি স্টোরি অফ, এই কথাটা লিখবা। এরপর দেখো যে জায়গা ফাঁকা রয়েছে, এই ফাঁকা জায়গায় গল্পের শুরুতে যার নামটা আছে সেই তার নামটা বসায় দিবা। ঠিক আছে, তোমাদের কিন্তু আমি স্টোরির জন্য 2টা ফরম্যাটের কথা বলতেছি, যে এখানে তুমি 2টা ফরম্যাট তোমাকে শিখতে হবে। একটা পজিটিভ স্টোরি আর একটা নেগেটিভ স্টোরি। পজিটিভ স্টোরি সাধারণত কোনগুলো, যেখানে কোনো নেগেটিভ ক্যারেক্টার নাই, এটা হচ্ছে মূলত পজিটিভ স্টোরি। হ্যাঁ, যেমন সাস্টিক্রো, উড কাটার, হেয়ার অ্যান্ড টর্টোয়েজ, এ ফ্রেন্ড ইন নিড, হ্যাপি কবলার। হ্যাঁ, আমি তোমাদের মার্ক করে করে দেখাচ্ছি। সাস্টিক্রো পজিটিভ স্টোরি, হ্যাঁ, উড কাটার পজিটিভ স্টোরি। এরপরে হেয়ার অ্যান্ড টর্টোয়েজ এটা হচ্ছে পজিটিভ স্টোরি। এ ফ্রেন্ড ইন নিড, এটার মধ্যে যদিও কিছুটা নেগেটিভ ছাপ রয়েছে, তারপর এটা পজিটিভ স্টোরি হিসেবে লিখতে হবে। এরপর দেখো হ্যাপি কবলার, এটা একটা পজিটিভ স্টোরি। বায়েজিদ বোস্তামি, এটা একটা পজিটিভ স্টোরি। ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, এটা একটা পজিটিভ স্টোরি। রবার্ট ব্রুশ, এটা একটা পজিটিভ স্টোরি। কিং মিদাস, পজিটিভ স্টোরি। ডাব অ্যান্ড অ্যান্ড, এটা একটা পজিটিভ স্টোরি। গ্রেপস আর সুর, এটা একটা পজিটিভ স্টোরি। তো এইগুলো সাধারণত পজিটিভ স্টোরি হওয়ার মূল কারণ হচ্ছে এইখানে যে নায়ক থাকে সেই নায়কের মৃত্যু হয় না। যেহেতু এই নায়কের মৃত্যু এই গল্পের মধ্যে, এই গল্পের যে কাহিনী আছে সেই কাহিনীর মধ্যে মৃত্যু হয় না, তাহলে এটা পজিটিভ স্টোরি। আর যদি মৃত্যু হয়ে যায় বা তার কোনো শাস্তি হয়ে যায় তাহলে সেটা নেগেটিভ স্টোরি। নেগেটিভ স্টোরি কোনগুলো, যেমন নোবডি বিলিভস এ লায়ার, এইটা হচ্ছে নেগেটিভ স্টোরি। এখানে যে নায়ক থাকে তার কিন্তু মৃত্যু হয়ে যায়। গ্রিডি ডগ, তার একটা শাস্তি হয়, সে তার মাংসের টুকরা হারিয়ে ফেলে। এরপর স্কলার অ্যান্ড বোটম্যান, এখানে পণ্ডিত ব্যক্তি এবং নৌকার মাঝি থাকে। তো যে পণ্ডিত ব্যক্তি সে অহংকারী, এই অহংকারী হওয়ার কারণে সে নৌকার মাঝির সাথে খুব বেশি অহংকার করে ফেলে। তো এখানে কিন্তু পণ্ডিত ব্যক্তির মৃত্যু হয়ে যায়, এই জন্য এটা কি নেগেটিভ স্টোরি। গ্রেডি ফার্মার, এখানে ফার্মারটা লোভী থাকে, লোভী থাকার কারণে সে তার রাজবংশীটি হারিয়ে ফেলে বা সে শাস্তিপ্রাপ্ত হয় আর কি, লোভের কারণেই তো এটা হয়। তো এই জন্য এগুলো হচ্ছে নেগেটিভ স্টোরি। তো আশা করি তোমাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি আমি। তো এখন কথা হচ্ছে যে এইখানে স্টোরির নাম হয়ে গেল। নাম হয়ে যাওয়ার পরে কি হবে, প্রশ্নের অংশ হবে। প্রশ্নের অংশ হওয়ার পরে যে এখানে গ্যাপ দেখতে পাচ্ছ, এই যে গ্যাপ, এই গ্যাপ অংশে কি করতে হবে, হ্যাঁ, যেই গল্পটা আসছে সেই গল্পের সেন্স অনুযায়ী এখানে কিছু লিখতে হবে। কি লিখবা এটা, যেমন এইখানে থ্রাস্টিক্রোয়ের জন্য আসবে ওয়াটার, উড কাটারের জন্য এক্স কথাটা লিখতে হবে। হেয়ার অ্যান্ড টর্টোয়েজ গল্পের জন্য দি রেস। এ ফ্রেন্ড ইন নিডের জন্য আসবে ফ্রেন্ডশিপ। হ্যাপি গল্পের জন্য আসবে হ্যাপিনেস। বাজিদ বোস্তামের জন্য ওয়াটার। ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট বা শেখ সাদির গল্পের ক্ষেত্রে অনার। রবার্ট বুশের ক্ষেত্রে কিংডম। কিং মিদাসের ক্ষেত্রে ডটার। ডাব অ্যান্ড অ্যান্টের জন্য লাইফ। গ্রেপস আর সুরের জন্য গ্রেপ। ঠিক আছে, এই জায়গাটাতে জাস্ট বসাই দেওয়া আছে। প্রথম যে ফাঁকা জায়গা আছে এইখানে কিন্তু আসলে নাম না, এইখানে কিন্তু এই ফাঁকা জায়গায় কিন্তু যে গল্পটা আসছে সেই গল্পের নাম না, ওই গল্প অনুযায়ী, হ্যাঁ, ওই গল্প অনুসারে তার জন্য ইম্পর্টেন্ট কি আসছিল, গুরুত্বপূর্ণ আসলো কি। যেমন কাকের জন্য, হ্যাঁ, তৃষ্ণার্ত কাকের জন্য ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ,
কি ছিল ইম্পর্টেন্ট? ওয়াটার। তাহলে এই যে ফাঁকা জায়গা আছে, এই যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় তুমি লিখবা ওয়াটার ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ লাইফ। পানি তার জীবনের জন্য ইম্পর্টেন্ট ছিল, বাট হি ফেল্ট স্ক্যারসিটি অফ ইট, কিন্তু সে এটির অভাব বোধ করলো। অথবা যদি মূল গল্পে যদি কোনো কিছু হারিয়ে যায়, যেমন সাপোজ ধরো এক্স, উডকাটার গল্পের ক্ষেত্রে এক্স এক্স ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ লাইফ বাট হি লস্ট ইট ফর হিজ ব্যাড লাক, কিন্তু এটা সে তার মন্দ ভাগ্যের কারণে হারিয়েছিল। কুড়াল কাঠুরিয়ার জন্য ইম্পর্টেন্ট ছিল, গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সে তার মন্দ ভাগ্যের কারণে এটা সে হারিয়ে ফেলেছিল। ইফ হি সাফার্ড ইট ফর লং পিরিয়ড, যদি সে দীর্ঘ সময় এটাতে ভুগত, হি উড বি দি আনহ্যাপিয়েস্ট পারসন অফ দি ওয়ার্ল্ড, সে পৃথিবীর অসুখী ব্যক্তিতে পরিণত হতো। সো হি সার্চড ফর ইট, তাই সে এটি অনুসন্ধান করতে লাগলো। এখন কথা হচ্ছে এইখানে কাকের গল্প যদি হয় তাহলে এখানে হি আসলো কোথা থেকে? কাক তো একটা পাখির নাম, তাহলে সে তার পরিবর্তে হি ব্যবহার করা যায় কিভাবে? এটা শুধুমাত্র স্টোরিতে ব্যবহার করা যায়। আসলে যদি আমরা বাস্তবতার সাথে এটাই করি তাহলে আসলে কাকের পরিবর্তে কি হয়? ইট ব্যবহার হয়, মানে ক্রো, যেহেতু এটা একটা কাক, তার পরিবর্তে ইট ব্যবহার করতে হবে। কিন্তু কোনো গল্প যদি যখন ব্যবহার করা হবে তখন তুমি হি অথবা সি ব্যবহার করতে পারবে, ঠিক আছে? সো হি সার্চড ফর ইট, তাই সে এটি খুঁজতে লাগলো বা অনুসন্ধান করতে লাগলো। সো অথবা সো হি ওয়ার্কড হার্ড ফর ইট, অথবা সে কঠোর পরিশ্রম করতে লাগলো। বাট ইট ওয়াজ ভেরি হার্ড, কিন্তু এটি খুব কঠিন ছিল। হি নিউ দ্যাট হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, সে জানতো যে ইচ্ছা থাকলে উপায় হয়, সে জানতো যে ইচ্ছা থাকলে উপায় হয়। সো হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, তাই সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো। হি স্টার্টেড ওয়াকিং, ফ্লিইং, ফ্লাইং, সে আসলে কোনটা করেছিল? হাঁটতে শুরু করেছিল। হ্যাঁ, কাকের গল্প ক্ষেত্রে উঠতে শুরু করেছিল, উড়ে উড়ে সে পানি দেখতেছিল। আর রবার্ট বুশ যদি আসে সেই ক্ষেত্রে তুমি লিখতে পারো কি? ফ্লিইং, মানে সে পালাতে শুরু করেছিল। হ্যাঁ, রবার্ট বুশ যখন হেরে গেল তখন সে পালাতে লাগলো। দেন হি entered into an unknown place, তারপর সে একটা অপরিচিত জায়গায় চলে আসলো। হি মুভড হেয়ার অ্যান্ড দেয়ার, সে এদিক সেদিক ঘুরলো, বাট রিটার্নড ইন ভেইন, কিন্তু ব্যর্থ হয়ে ফিরল। ফাইন্ডিং নো ওয়ে হি বিকেম ডিসঅ্যাপয়েন্টেড, হ্যাঁ, উপায়ন্তর না দেখে সে কি হলো? হতাশ হলো। হি স্টার্টেড ক্রাইং, সে কান্না জুড়ে দিল। ইন দি মিন টাইম, ওই সময় হি নোটিস দ্যাট, সে খেয়াল করলো যে এ অর অ্যান ফেরি জার বা স্পাইডার, অর্থাৎ একটা পরী, একটা কলস বা একটা মাকড়সা অ্যাপিয়ার্ড বিফোর হিম, হ্যাঁ, তার সামনে হাজির হলো। অ্যাকচুয়ালি দি ফেরি অর দি জার বা দি স্পাইডার ওয়াজ এ গ্রেট ওয়ে টু রিকভার হিজ প্রবলেম, প্রকৃতপক্ষে পরীটি বা কলসটি বা মাকড়সাটি তার সমস্যা কাটানোর জন্য একটা বিশাল রাস্তা ছিল বা বিশাল উপায় ছিল। এখন কথা হচ্ছে এটা তোমাকে গল্প অনুযায়ী লিখতে হবে। কাটার যে গল্প আছে সেটার জন্য ফেরি হতে পারে, হ্যাঁ, ফার্স্টটি করার জন্য যার কথাটা ব্যবহার করতে পারো, রবার্ট বুশের ক্ষেত্রে স্পাইডার কথাটা ব্যবহার করতে পারো। ওকে, আচ্ছা, তারপরে কি? Suddenly the fairy or the jar or the spider started to speak, হ্যাঁ, হঠাৎ করে পরীটি অথবা কলসটি অথবা মাকড়সাটি তার সাথে কথা বলতে শুরু করলো। এখন কথা হচ্ছে মূল গল্পতে তো আসলে এরকম হয় নাই। আসলে মূল গল্প দিয়ে যদি মিলাইতে যাও তাহলে এটা হবে না, কারণ তুমি এটা একটা দিয়ে সকল স্টোরি শিখতেছো, এই জন্য। দেন দি ফেরি বা দি জার বা দি স্পাইডার ইনস্ট্রাক্টেড টু সলভ হিজ প্রবলেম, তারপর পরীটি অথবা কলসটি অথবা মাকড়সাটি তাকে নির্দেশনা দিল তার সমস্যা সমাধান করার জন্য। অ্যাট লাস্ট হি মিট আপ হিজ নিডস, অবশেষে সে তার প্রয়োজন মেটালো। অ্যান্ড রিটার্নড হোম, এবং বাড়ি ফিরল। তো এটা ছিল পজিটিভ যে কোনো স্টোরি লেখার একটা ফরম্যাট।
এরপরে আমি তোমাদের যে ফরম্যাটটা দেব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নেগেটিভ ফরম্যাট। নেগেটিভ কোনো গল্প আসলে, যেমন লায়ার কাউবয় যে গল্পটা, নোবডি বিলিভস এ লায়ার, হ্যাঁ এটা একটা নেগেটিভ, হ্যাঁ, অথবা গ্রিডি ফার্মার, লোভী কৃষক, এটা একটা নেগেটিভ। এরকম গল্প আসলে তুমি কি করবা? তো এখানে প্রথমত তুমি নাম বসায় দাও। তুমি নামটা ইচ্ছা করলে এইভাবে দিতে পারো, নোবডি বিলিভস এ লায়ার, অথবা তুমি লিখতে পারো দি স্টোরি অফ কাউবয়। ঠিক আছে, দেখো এখানে পোস্টের স্টার্টিং পয়েন্টে কাউবয় কথাটা আছে, এই জন্য তুমি এখানে কি করবা, দ্য স্টোরি অফ কাউবয় দিলেও চলবে। ওকে, আচ্ছা এখন দেখো যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কাউবয়। হ্যাঁ, একদা একটা কি ছিল, মিথ্যেবাদী রাখাল ছিল, সরি, একদা একটি রাখাল ছিল। এখানে মিথ্যেবাদী কথাটা নাই। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কাউবয়, একদা একটি রাখাল বাস করতো আর কি। হি ওয়াজ এ লায়ার, সে ছিল মিথ্যাবাদী। হি ইউজ টু টেন্ট হিজ কাউস ইন এ ফরেস্ট। হ্যাঁ, সে তার যে কাউ ছিল, গরু ছিল, সেগুলোকে সে কি করতো, একটা বনে চড়াতো। এতটুকু কি আছে প্রশ্নের পত্রে ধরো উল্লেখ আছে। এখন বাকিটুকু তোমার কমপ্লিট করতে হবে। এইখানে স্টার চিহ্নিত ঘরে কি দিবা, যে এই যে মিথ্যাবাদী রাখাল, তার জন্য মূল্যবান কি ছিল, তার জন্য ইম্পর্টেন্ট কি ছিল, তার জন্য ইম্পর্টেন্ট ছিল যে তার নিজের জীবনটাই। তাহলে এখানে লিখবেন লাইফ ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ লাইফ, জীবন তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বাট হি লস্ট ইট ফর ওয়ান্ট অফ হিজ গুড ম্যানার, কিন্তু এটি সে হারিয়েছিল কিসের জন্য, তার মন্দ আচরণের কারণে, অথবা তার ভালো আচরণের অভাবের কারণে। ইফ হি হ্যাড বিন কেয়ারফুল ইন দিস রিগার্ড, যদি সে এই বিষয়ে সচেতন থাকতো, হি উড হ্যাভ সেভড ইট, সে এটিকে রক্ষা করতে পারতো, মানে সে তার জীবনটাকেই রক্ষা করতে পারতো। ইট ইজ শিওর দ্যাট সিনার সাফার ইন দি লং রান, এটা নিশ্চিত যে পাপীরা পরিশেষে ভুগে। সো while it was his turn, যখন এটা তার পালা ছিল, he got the result of his greed, সে তার লোভের শাস্তি পেয়েছিল। আসলে এখানে রাখালের এই গল্পের জন্য তার লোভ হবে না, সেক্ষেত্রে লিখবা ব্যাড ম্যানার। এই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে ব্যাড ম্যানার। তুমি যদি কিছুই না বোঝো এখানে আসলে কোনটা হবে, লোভ হবে নাকি ব্যাড ম্যানার হবে নাকি মিসডিড হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে জাস্ট তুমি ব্যাড ম্যানার কথাটা বসাই দিয়ে চলবে। কারণ ব্যাড ম্যানার বলতে এই লোভও বোঝায়, খারাপ আচরণও বোঝায়, আবার ভুলও বোঝায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে কি, যে হি ইউজ টু লাভ অ্যাট দি জেনারেল পিপল, সে সাধারণ লোকেদের সাথে ঠাট্টা মশকরা করতো। অ্যাজ এ রেজাল্ট, ঠাট্টা মশকরা বলতে এখানে সে পরিহাস করতো। ঠিক আছে, হি ইউজ টু লাভ এট দি জেনারেল পিপল, সে সাধারণ লোকের সাথে পরিহাস করত। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে পিপল ডিড নট লাইক হিম অ্যাট অল, এর ফলে লোকেরা তাকে মোটেও পছন্দ করতো না। পিপল ওয়ার ভেরি অ্যানয়েড উইথ হিম, লোকেরা তার প্রতি বিরক্ত ছিল। হি ইউজ টু বিহেভ অ্যাজ ইফ হি হ্যাড বিন অনলি ওয়াইজ পারসন অফ দি ওয়ার্ল্ড, সে এমনভাবে আচরণ করত যেন সেই পৃথিবীর একমাত্র জ্ঞানী ব্যক্তি। ট্রুলি, প্রকৃতপক্ষে হি ওয়াজ নট এ ওয়াইজ ম্যান, প্রকৃতপক্ষে সে জ্ঞানী ছিল না। হি অলওয়েজ শোড হিজ নেগেটিভ বিহেভিয়ার ইন দি পিপল, সে সবসময় লোকেদের সাথে তার খারাপ আচরণ প্রকাশ করত। বাট হি ডিড নট নো দ্যাট রং ডুইং বা প্রাইড ইজ দি রিজন অফ ডাউনফল, কিন্তু সে জানতো না, হ্যাঁ, পাপ কর্ম কিংবা অহংকার হচ্ছে পতনের মূল। ওয়ান ডে হোয়াইল শোয়িং হিজ ব্যাড ম্যানার, একদিন যখন সে তার খারাপ আচরণ প্রকাশ করতেছিল, দি ট্র্যাজিক্যাল মোমেন্ট কেম টু হিম, করুণ মুহূর্ত তার কাছে এলো। অ্যান্ড হি লস্ট ইট, এবং সে এটি হারালো। হি লস্ট হিজ লাইফ বা ইট ফর এভার, সে তার জীবন বা ইহা চিরতরে হারালো। দাস হি গট দি পানিশমেন্ট অফ মিসডিড বা গ্রিড বা ফুলিশনেস, এভাবেই সে তার
ভুলের শাস্তি পেল বা লোভের শাস্তি পেল বা বোকামির শাস্তি পেল। তো এটা হচ্ছে নেগেটিভ গল্পের ক্ষেত্রে এই ফরম্যাটটা তোমরা ব্যবহার করতে পারবে। ওকে, আচ্ছা এরপর চলে আসি একবারে আজকের ভিডিওর শেষ যে বিষয়টা আছে, লেটার রাইটিং ফরম্যাট। সাপোজ ইউ আর অনিক বা আনিকা, সাপোজ ইউ আর অনিক বা আনিকা, ইউ লিভ অ্যাট ছোট বাসালিয়া, গালা, টাঙ্গাইল। এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিছে আর এখানে তোমার নাম বলে দিচ্ছে অনিক অথবা আনিকা। ওকে, এখন বলছে যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড আরিফ অর আরিফা অ্যাবাউট ইউর প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম। এখন বলা হচ্ছে যে তোমার বন্ধু আরিফ বা আরিফা, এখানে তোমার নাম বলে দিচ্ছে অনিক অথবা আনিকা, তোমার বন্ধুর নাম বলে দিচ্ছে আরিফ অথবা আরিফা। তাহলে তুমি যখন তোমার নামটা লেটারে ব্যবহার করবা, তোমাকে অনেক ব্যবহার করতে হবে, তোমার বন্ধুর নামের ক্ষেত্রে ব্যবহার করতে আরিফ, অনুরূপভাবে মেয়েদের ক্ষেত্রে আনিকা এবং আরিফা ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে। আর এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসটাও তোমাকে ব্যবহার করতে হবে, ছোট বাসালিয়া, গালা, টাঙ্গাইল। আর এরকম যদি কোনো কিছু না থাকে তাহলে তুমি তোমার মতো করে এই নাম এবং অ্যাড্রেসটা দিয়ে দিবা। তো শুরুতে তুমি ডেটটা লিখে দাও, ডেট তুমি যেই দিন এই পরীক্ষাটা দিচ্ছ, অর্থাৎ ইংরেজি প্রথম পরীক্ষা যেহেতু তোমাদের 7 জুলাই, তাহলে 7 জুলাই 2024 এই ডেটটা তুমি লিখবা। কোনো কারণে যদি তোমাদের পরীক্ষা ডেট চেঞ্জ হয় তাহলে সেই দিন যে ডেটটা তোমার ইংরেজি প্রথম পত্র হবে সেই ডেটটা লিখতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলতেছি যে তোমাদের পরীক্ষার ডেট চেঞ্জ হওয়ার কোনো প্রকার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, তবে কোনো মারাত্মক বিষয়ের কারণে যদি চেঞ্জ হয় তাহলে সেটা হতেও পারে। ঠিক আছে, ওকে। এখন অ্যাড্রেসটা দিয়ে দাও, ছোট বাসালিয়া, গালা, টাঙ্গাইল। এরপরে যার কাছে লিখতেছো তাকে ডিয়ার বলে সম্বোধন করো, ডিয়ার আরিফ অর আরিফা, আরিফ অর আরিফা। ওকে, আচ্ছা এরপর দেখো যে অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম। হ্যাঁ, আমার আন্তরিক সালাম নিও। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আমি আশা করছি যে তুমি আল্লাহর রহমতে ভালো আছো। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ইন দি লাস্ট লেটার, হ্যাঁ গত চিঠিতে, ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো অ্যাবাউট মাই প্রিপারেশন অফ এক্সাম। অর্থাৎ তোমার বন্ধু তোমার কাছে যে বিষয়ে জানতে চেয়েছে সেই বিষয়টা এখানে বসায় দিবা। অথবা যদি জানতে না চায় তাহলে এরকম হতে পারে, যেমন ইন দি লাস্ট লেটার, ইন দি লাস্ট লেটার আই কেম টু লার্ন অ্যাবাউট ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট। এটা তো তোমার বন্ধু তোমার কাছে জানতে চায় না, কারণ সে নিজেই ভালো রেজাল্ট করছে। তাহলে সে কি বলবে, হ্যাঁ আমি কি ব্রিলিয়ান্ট রেজাল্ট করছি, আমি তোমার কাছে এই বিষয়ে তোমার কাছে জানতে চাই, ব্রিলিয়ান্ট রেজাল্ট কি এই বিষয়ে তোমার কাছে জানতে চাই। তাহলে অবশ্যই তো সেটা এরকম হয় নাই, তুমি কোনোভাবে জানতে পারছো যে তোমার বন্ধু ব্রিলিয়ান্ট রেজাল্ট করছে। ঠিক আছে, এই জন্য আই কেম টু লার্ন অ্যাবাউট ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট ইন দি এইচএসসি এক্সাম। ওকে, আচ্ছা এরপরে কি, যদি দাওয়াতের বিষয় হয় যে তুমি তোমার বন্ধুকে চিঠির মাধ্যমে দাওয়াত দিবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে ইন দিস লেটার, ইন দিস লেটার, in this letter I would like to invite you on the occasion of my elder sister marriage ceremony। যে উপলক্ষে দাওয়াত সেই উপলক্ষটা এখানে লিখতে হবে। এরপর কি লিখবে যে নাও আই এম রাইটিং অন ইট, এখন আমি এই সম্পর্কে তোমাকে লিখছি, এখন আমি এই সম্পর্কে তোমাকে লিখছি। এরপর তুমি কি করবা, যে এইখানে যে দেখো এরপরে ফাঁকা কিছু ডট 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 অংশ আছে, এখানে তোমাকে শর্ট ডেসক্রিপশন বা সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে। এখন কথা হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা যদি তুমি লিখতেই পারতা তাহলে তো তোমার ফরম্যাটের প্রয়োজন ছিল না। তাহলে সংক্ষিপ্ত বর্ণনা তুমি কোথায় পাবা? নো প্রবলেম, সংক্ষিপ্ত বর্ণনা আজকের এই ভিডিওতেই পাবা এবং এটা একটু পরেই পাবা। এরপর দেখো একটু ফাঁকা জায়গা রাখতে হবে, সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার পরে যে বিষয়ে লেটারটা আসছে সেই বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা বসানোর পরে একটু ফাঁকা রাখবে। ফাঁকা রাখার পরে লিখবে নো মোর টুডে, আজ আর নয়, টেক কেয়ার ইউর সেলফ, ভালো থেকো। ইয়োর, এবার এইখানে তোমার নিজের নাম অনিক অথবা আনিকা। এখানে দেখো যে উপরে যে ডিয়ার, এখানে তোমার বন্ধুর নাম হয়েছে, কিন্তু এইখানে এসে তোমার কি হবে, তোমার নিজের নাম হবে। অর্থাৎ তোমার নাম এখানে বলা হয়েছিল অনিক, অনিক অথবা আনিকা। এরপর তুমি অবশ্যই খাম এঁকে দিবে, খাম এঁকে দিবে। এখন কথা হচ্ছে যে শর্ট ডেসক্রিপশনের কথা বলছিলাম, যে ধরো প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম আসছে, তাহলে এই শর্ট ডেসক্রিপশনের জায়গায় তুমি এই যে ডেসক্রিপশন অত্যন্ত সহজভাবে লেখা হয়েছে এই ডেসক্রিপশন তুলে দিতে পারো হুবহুভাবে। আওয়ার এইচএসসি এক্সাম
ইজ নকিং অ্যাট দি ডোর। আমাদের এইচএসসি পরীক্ষা সন্নিকটে। মাই প্রিপারেশন ইজ কোয়াইট ওয়েল। আমার প্রিপারেশন মোটামুটি ভালো, বাট আই হ্যাভ সাম প্রবলেমস ইন ইংলিশ অ্যান্ড আইসিটি সাবজেক্টস। কিন্তু আমার ইংরেজি এবং আইসিটিতে কিছুটা সমস্যা আছে। আই অ্যাম ট্রাইং টু রিকভার মাই প্রবলেমস। এতটুকু লেখা লিখলেই চলবে, ঠিক আছে। প্রিপারেশন এইচএসসি এক্সাম আসলে এই ডেসক্রিপশনটা বসায় দিবা। এরপর ধরো চলে আসছে বাংলাদেশ অ্যান্ড হার পিপল। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। শি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। She became independent in 1971. Dhaka is the capital of Bangladesh. Dhaka is the capital of Bangladesh. The total land areas of Bangladesh is 1,47,570 square kilometer. About 170 million of people live in Bangladesh. By religion, they are Muslim, Hinduism, Buddhist, Christian, etc. আচ্ছা, এখানে প্রত্যেকটা যে ধর্মের নাম বলা হয়েছে এখানে তাদেরকে প্লুরাল করে দিবা। মুসলিমস দিবা, হিন্দুইজমস দিবা, অথবা হিন্দুস দিলেও চলবে। বুদ্ধিস্ট, এটা হবে বুদ্ধিস্ট, এর সাথে এজ যোগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, খ্রিস্টানের সাথে এখানে এজ যোগ করে দিবা, এটসেট্রা। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি বাংলাদেশ। আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে গর্বিত। এরপর যদি প্ল্যান আফটার এক্সাম চলে আসে তাহলে এখানে এই যে ডেসক্রিপশন আছে এটা বসায় দিবা, অথবা সামার ভ্যাকেশন নিয়ে যদি আসে তাহলে এটা বসায় দিবা। হ্যাঁ, আওয়ার এক্সাম হ্যাজ অলরেডি ফিনিশড, নাও উই হ্যাভ এনাফ টাইম। এখন আমাদের যথেষ্ট সময় রয়েছে। সো আই ওয়ান্ট টু গো টু আওয়ার ভিলেজ। হ্যাঁ, তাই আমি আমাদের গ্রামে যেতে চাই। দেয়ার আর ম্যানি ইলিটারেট পিপল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে অনেক অশিক্ষিত রয়েছে। দে ডু নট নো হাউ টু রিড অর রাইট। তারা জানে না কিভাবে লিখতে পড়তে হয়। সো আই ওয়ান্ট টু টিচ দ্যাম। তাই আমি তাদেরকে পড়াতে চাই। এরপর যে ব্রিলিয়ান্ট রেজাল্ট চলে আসে তাহলে লিখবা, ইউ হ্যাভ ডান এক্সেলেন্ট রেজাল্ট ইন দি এইচএসসি এক্সাম। আই কংগ্রেচুলেট ইউ অন ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট। মাই প্যারেন্টস বিকেম হ্যাপি টু হিয়ার ইউর রেজাল্ট। কিপ ইট আপ ফর ইউর নেক্সট এক্সামস। ওকে, এরপরে কন্ডোলেন্স মেসেজ যদি আসে, অর্থাৎ তোমার বন্ধুর পিতা অথবা মাতা মারা গেছে তাকে সান্ত্বনা দেওয়া, তাহলে সেক্ষেত্রে ইউর ফাদার বা মাদার ইজ নো মোর ইন দি ওয়ার্ল্ড। প্যানিক সিজড মি হোয়েন আই গট দ্য নিউজ, ডেট ইজ ইউনিভার্সাল। One day everybody must die, so keep patience and pray for uncle or aunt. এরপর যদি ভিজিটিং প্লেস, কোথাও তুমি বেড়াতে গেছো, ভ্রমণ করেছো, সেটার বর্ণনা দিবে। তাহলে সেক্ষেত্রে লাস্ট উইক আই অ্যালং উইথ সাম অফ মাই ফ্রেন্ডস ভিজিটেড কুয়াকাটা। হ্যাঁ, অর্থাৎ যে স্থানে তুমি বর্ণনা দিতেছো সেই স্থান সম্পর্কে লিখতে হবে। ইট ইজ এ বিউটিফুল প্লেস। এটা একটা সুন্দর জায়গা। উই হায়ার্ড এ বাস ফর দিস। আমরা বাস ভাড়া করেছিলাম এটার জন্য। উই স্টার্টেড আওয়ার জার্নি অ্যাট 8 AM অ্যান্ড রিচ দেয়ার অ্যাট 2 PM. উই এনজয়েড অল দ্য সাইটস অফ দ্য প্লেস। উই রিচড আওয়ার হোম অ্যাট 10 AM. ওকে, এই যে বর্ণনা দিলে এটা হয়ে যাবে। ইম্পর্টেন্স, কোনো কিছুর ইম্পর্টেন্স দিয়ে যদি চলে আসে, যেমন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এই জাতীয় যদি চলে আসে, অর্থাৎ মূল কথা ইম্পর্টেন্স কথাটা আছে কি না ওই টপিকের মধ্যে। দেয়ার আর ম্যানি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার সোসাইটি such as tree plantation, importance of learning English, importance of reading newspaper, etc. এইখানে গ্যাপের মধ্যে যে বিষয়ের ইম্পর্টেন্স সেটার নাম বসে দিবা। সাপোজ ধরো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইজ ওয়ান অফ দ্যাম, বাট মেনি অফ আস ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইট। কিন্তু আমাদের মধ্যে আমরা অনেকেই জানি না এর গুরুত্ব।
by doing this we can be much benefited, so we should do it for our own sake. এরপরে দেখো যদি হসপিটালিটি চলে আসে তাহলে I have reached our home safely. You and your family showed me utmost hospitality. Your mother's motherly affections astonished me very much. She took care of me as if I were her own child. Thanks for your hospitality. এটা হচ্ছে হসপিটালিটি চলে আসলে, হসপিটালিটি মানে হচ্ছে মেহমানদারিত্ব। তুমি তোমার বন্ধুর বাড়িতে কয়েকদিন বেড়াতে গিয়েছিলে, সেখানে তোমাকে অনেক খাতির যত্ন করেছে, এটাকে ইংরেজিতে বলা হয় হসপিটালিটি। অ্যাডভাইজিং, ছোট ভাইকে অ্যাডভাইস করবে, সেই বিষয়ে যদি লেটার আসে তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে ইউ আর এ চেন স্মোকার। স্মোকিংয়ের ব্যাপারে তুমি অ্যাডভাইস দেবা, তাহলে ইউ আর এ চেন স্মোকার। সে খারাপ ছেলেদের সাথে মিশে, তাহলে সেক্ষেত্রে তুমি লিখবা ইউ মেক্স উইথ ব্যাড কোম্পানিজ। এইটার বিষয়ে তাকে মানে খারাপ ছেলেদের সাথে মিশে এই জন্য তাকে পরামর্শ দেবা, তাহলে ইউ মিক্স উইথ ব্যাড কোম্পানিজ এটা লিখতে হবে। অথবা তোমার ছোটো ভাই পরীক্ষা নকল করে, তাহলে সেক্ষেত্রে তোমার লিখতে হবে ইউ কপি ইন দি এক্সাম, ইউ কপি ইন দি এক্সাম। ওকে, আচ্ছা, যে বিষয়টা হবে সেই বিষয় সম্পর্কে লিখবা। ইট ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট, এটা ইট ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট, এটা একটা খারাপ অভ্যাস, এটা বোঝাচ্ছ তাকে। ইট ডাজ নট ব্রিংস about a good result in your life. If you do not change this habit, you will go to the dogs. You will go to the dogs. এখানে go to the dogs মানে কুকুরে যাবে এরকম না, হ্যাঁ, এখানে go to the dogs মানে হচ্ছে গোল্লায় যাবে। So you should amend yourself. এরপরে কাউকে দাওয়াত দেওয়ার জন্য, হ্যাঁ, বড় বোনের বিয়ে উপলক্ষে দাওয়াত দেবে অথবা তোমার জন্মদিনের অনুষ্ঠান সম্পর্কে দাওয়াত দেবে, তাহলে সেই ক্ষেত্রে মাই এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি অথবা মাই বার্থডে সেরিমনি উইল বি হেল্ড অ্যাট আওয়ার রেসিডেন্স। অল অফ আওয়ার রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস উইল কাম টু দ্য সেরিমনি। সো আই হোপ ইউ অ্যান্ড অল অফ ইউর ফ্যামিলি মেম্বার্স উইল কাম টু দ্য সেরিমনি। প্লিজ কাম at least 2 days earlier. এখন কথা হচ্ছে এখানে তোমার বড় বোনের বিয়ে যে অনুষ্ঠান সেটা কবে হবে, মাই বার্থডে সেরিমনি কবে হবে, এইটার জন্য কি করতে হবে, নেক্সট ফ্রাইডে লিখতে হবে। নেক্সট ফ্রাইডের পরে লিখবা মাই এল্ডার সিস্টার ম্যারেজ সেরিমনি অথবা মাই বার্থডে সেরিমনি উইল বি হেল্ড অ্যাট আওয়ার রেসিডেন্স। ঠিক আছে, অর্থাৎ ডেটটা স্পেসিফিকভাবে বলে দিলে আর কি। ঠিক আছে, এই জন্য এটা যে তুমি স্কিপ করে গেছি সেক্ষেত্রে শুরুতে লিখে নিবা যে নেক্সট ফ্রাইডে কথাটা লিখে নিবা। ওকে, তো এই ছিল তোমাদের জন্য ভিডিওটি, এই ভিডিও ক্লাসটি। আশা করি এই ভিডিও ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। আর এই ভিডিও ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, হ্যাঁ। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক পেজটি যদি এখনও তুমি ফলো করে না থাকো তাহলে এখনই ফলো করে দাও। ওকে, এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।